ছাত্রছাত্রী বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং টু অল। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মৌল নিয়ে আলোচনা করব। তো আমরা সকালে উঠেই টিফিন খাই, তারপর আমরা ভাত খাই, তারপর সারাদিন আমরা নানা জিনিস খাই। তারপর দেখো আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি। এই যে পোশাক পরি, তারপরে আমাদের শরীর খারাপ হলে, অসুস্থ হলে নানা ধরনের ওষুধ খাই। তো এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, খাবার থেকে শুরু করে বইপত্র, এগুলি, তো এগুলির যে মূল উপাদান, সেটা তোমরা সামনে থাকতে অবশ্যই বলতে যে কার্বন। তো আজকে আমি তোমাদের ইউনিট 4, ক্লাস 10-এর ইউনিট 4, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড অর্থাৎ কার্বন এবং এর যৌগসমূহ, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কার্বন এমনই একটি গুরুত্বপূর্ণ মৌল যার গুরুত্ব আমাদের কাছে অসীম। গুরুত্ব বলে শেষ করা যাবে না। শুধুমাত্র মৌলরূপে নয়, এর যে যৌগগুলি সেগুলিও সমান গুরুত্বপূর্ণ। তো আমরা তো বললামই যে খাবার দাবার থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, বইপত্র থেকে শুরু করে যা যা আছে নিত্য প্রয়োজনীয়, তাদের বেশিরভাগেরই মূল উপাদান কার্বন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কার্বন একটি বহুমুখী মৌল। বহুমুখী মৌল। তো আমরা একটু আলোচনা করে নিই যে কার্বন কতটুকু আছে। ভূপৃষ্ঠে কার্বনের পরিমাণ মাত্র 0.02%। কার্বনের পরিমাণ কত বললাম? 0.02%। এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বন থাকছে 0.03%। এই পার্সেন্টগুলি তোমরা মনে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এবার আমি আলোচনা করছি কার্বন গঠিত যৌগের বৈশিষ্ট্য। 1, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় কম। 2, বেশিরভাগ কার্বন গঠিত যৌগই তড়িতের কুপরিবাহী, অ্যাকসেপ্ট গ্রাফাইট। গ্রাফাইট ছাড়া, গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা ব্যতিক্রম ধর্মী বলতে পারি গ্রাফাইট এটা কার্বন যৌগ হয়েও তড়িৎ পরিবহন করে। তো আমি বোর্ডে লিখছি, দেখো কার্বনের দুটো প্রপার্টি। 1 নম্বর দেখো, আমি লিখছি, দেখো দেখো 1 নম্বর আমি লিখলাম যে কার্বন যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় অনেক কম। 1 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম, কার্বন যৌগ বেশিরভাগই আয়নীয় যৌগের মতো তড়িৎ পরিবহন করে না। আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে, কিন্তু এরা পারে না।
অ্যাকসেপ্ট বললাম যে ব্যতিক্রম, এগুলি ভালো করে শিখবে। ব্যতিক্রম হলো গ্রাফাইট, কারণ গ্রাফাইট কার্বন যৌগ হয়েও সে তড়িৎ পরিবহন করে। গ্রাফাইটটা কার্বন যৌগ হয়েও সে তড়িৎ পরিবহন করে। এই গেল তোমার কার্বন যৌগের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর আরেকটা পয়েন্ট আমি আলোচনা করছি। দেখো, এই যে কার্বন যৌগগুলি, সেগুলি যে যৌগ গঠন করে, কিভাবে করে, তার যোজ্যতা আমরা কিভাবে দেখব, সেটা নিয়ে আমি আলোচনা করছি। কারণ কার্বনের ধর্মগুলি একটু ব্যতিক্রমী। কীরকম, আমি আগের জায়গাটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি একটু মুখে বলে নিই, না হলে তোমরা হঠাৎ করে বুঝবে না। আয়নীয় যে যৌগগুলি, সেগুলি ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মধ্যে তৈরি হয়। আয়নীয় যৌগগুলি যেমন আমি দেখাচ্ছি, দেখো, মনে করো একটা আয়নীয় যৌগ NaCl, এটা হলো আয়নীয় যৌগ। তো এটা কিভাবে গঠিত হয়, দেখো, এর ইলেকট্রন সংখ্যা 11, প্রথম শেলে থাকছে 2টো ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টা, এটা হলো K কক্ষক, এটা L কক্ষক, আর M কক্ষকে থাকছে 1টা। এই হলো সোডিয়ামের গঠন, সোডিয়ামের যে পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাস সেটা। এখানে দেখো একটা ইলেকট্রন এক্সেস, এটা ছাড়তে পারলে সে ভিতরে অষ্টক সূত্র মান্য করতে পারবে, অক্টেট। যে কোনো পরমাণু অক্টেট ফুলফিল করার জন্য উৎসুক থাকে, এটাতেই তার স্টেবিলিটি। তো মনে করো একটা ইলেকট্রন ছাড়লো, ছেড়ে হয়ে গেল Na+, স্থায়ী আয়ন। তো এটাকে আমরা বলবো ক্যাটায়ন। আবার Clটা দেখো, ওর অ্যাটমিক নাম্বার 17, প্রথম শেলে থাকবে 2টো, দ্বিতীয় শেলে থাকবে 8টা, তৃতীয় শেলে থাকবে 7টা। এটা অক্টেট হওয়ার জন্য আরও একটা ইলেকট্রন গ্রহণ করবে, ওইটাতে ছিল বর্জন, আর এটাতে হলো গ্রহণ। তো হয়ে যাচ্ছে Cl- বা অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়ন মিলে হয়ে যাচ্ছে NaCl, যেটা হলো আয়নীয় যৌগ। এইভাবে তৈরি হয় আয়নীয় যৌগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিন্তু কার্বন যৌগগুলি আয়নীয় যৌগ গঠন করতে তাদের বিভিন্ন সমস্যা আছে। কীরকম সমস্যা? আমরা জানি কার্বনের 6টি ইলেকট্রন। আমি একে দেখাচ্ছি। কার্বনের ক্ষেত্রে হলো 6C12, মানে এখানে 6টা ইলেকট্রন কার্বনের ক্ষেত্রে। এটা আমি একটু আলাদা করে বক্স করে দিলাম, 6C12। তো এই যে তার 6টা ইলেকট্রন, সেটা প্রথম শেলে থাকে 2টো, পরের শেলে মানে L শেলে থাকে 4টা। 4টা ইলেকট্রন থাকায় সে হয় ইলেকট্রন নিতে হবে অষ্টক পূর্তির জন্য, বা ইলেকট্রন ছাড়তে হবে ভিতরের শেলে অষ্টক পূর্তির জন্য। তাহলে তার কাছে, কার্বনের কাছে, কার্বন পরমাণুর কাছে 2টো অপশন আছে। 1 নম্বর অপশন ইলেকট্রন নেওয়া, 2 নম্বর অপশন ইলেকট্রন ছাড়া। কিন্তু সবগুলি 4টি করে।
তো আমি মুছে দেখাচ্ছি নিলে কি হয়, ছাড়লে কি হয়। দেখো কার্বনের চিত্রটা আঁকছি আমি। এটা হলো নিউক্লিয়াসটা, ফার্স্ট শেলে থাকবে দুটো কে শেল, এল শেলে থাকবে চারটা। যেহেতু 6টা ইলেকট্রন, তার নিউক্লিয়াসে 6টা প্রোটন থাকবে, 6p, কারণ ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে। এখন সে যদি 4টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে অ্যানায়ন তৈরি করবে। অ্যানায়ন, তো এই যে অ্যানায়ন তৈরি হলো, তার ইলেকট্রন কিন্তু অনেক বেড়ে গেল, কিন্তু প্রোটন মাত্র 6টা। এতগুলি ইলেকট্রনকে ধরে রাখা খুবই টাফ। এই কারণে এটা সহজে অ্যানায়ন গঠন করতে পারে না। আবার যদি ইলেকট্রন ছাড়ে, মনে করি ইলেকট্রন ছাড়লো, 4টা ইলেকট্রন ছাড়লে হয়ে যাবে ক্যাটায়ন, 4+। এটাও তার পক্ষে খুব কষ্ট, প্রচুর এনার্জি লাগে ইলেকট্রনগুলিকে ছাড়িয়ে নিতে, কারণ ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে ছাড়িয়ে নিতে হবে। এটাও সমস্যা, প্রচুর এনার্জি লাগবে। আর প্রথমটার ক্ষেত্রে 6টা প্রোটনের পক্ষে এই এতগুলি ইলেকট্রনকে ধরে রাখা, যেহেতু আরও 4টা এক্সট্রা ইলেকট্রন অ্যাড হয়েছে, প্রায় অসম্ভব। এই কারণে কার্বনের আয়নীয় যৌগ গঠন করতে পারে না। আমি লিখে দিচ্ছি, কার্বন আয়নীয় যৌগ সহজে গঠন করতে পারে না। পারে না এই কারণে, এই দুটো কারণে। এবার তাহলে কার্বন কি করে, এই যে বললাম অসংখ্য তোমার অণু গঠন করে, কিভাবে করে? সেটা হলো তারা শেয়ারিং বা ভাগীদারিত্ব পদ্ধতি অবলম্বন করে। শেয়ারিং পদ্ধতি বা ভাগীদারিত্ব পদ্ধতি কিভাবে আমি দেখাচ্ছি, দেখো। কার্বনটা দেখাতে গিয়ে আমি অন্য একটা পরমাণু দেখাচ্ছি, হাইড্রোজেন। 1H1। তো এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে। তো দ্বৈত সূত্র ফলো করার জন্য বা ডাবলেট ফুলফিল করার জন্য তাকে আরেকটা ইলেকট্রন নিতে হবে, মানে আরেকটা 1H1 এর হেল্প নিতে হবে। এবার দুটো মিলে ভাগীদারিত্ব করবে, মানে শেয়ারিং করবে। এই দেখো শেয়ারিং করছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, শেয়ারিং। শেয়ারিং হয়ে এরকম হচ্ছে H বন্ড H বা H2। এইভাবে শেয়ারিংয়ের মাধ্যমে হাইড্রোজেন যেভাবে শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী অণু গঠন করলো, কার্বনও শেয়ারিংয়ের মাধ্যমে প্রচুর অণু গঠন করে। যেমন আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, মনে করো কার্বনের যে সরলতম যৌগ মিথেন, CH4,
মিথেন। তো এটা কিভাবে গঠিত হয় দেখো, কার্বন তার শেষ কক্ষে থাকছে 4টা ইলেকট্রন, আমি শুধু শেষ কক্ষেরটা আঁকছি, 4টা ইলেকট্রন। এবার হাইড্রোজেনের থাকে 1টা ইলেকট্রন। এখন কিভাবে শেয়ারিং বা ভাগিদারিত্ব করবে দেখো, এই হলো কার্বন নিউক্লিয়াস। এবার আমি তার শেলটাকে একটু বড় করে আঁকছি, 1টা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। এবার দেখো এখানে একটা হাইড্রোজেন আসবে, এসে এখানে 2টো ইলেকট্রন আসবে, একটা হাইড্রোজেনের, একটা হলো কার্বনের, এখানে আরেকটা আসবে, এখানে হাইড্রোজেনের আরেকটা ঢুকবে, এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, এখানে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন ঢুকবে, এখানে আরেকটা আসবে, এখানে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন ঢুকবে। শেয়ারিং, এই যে এগুলি হলো শেয়ারিং বা ভাগিদারিত্ব। শেয়ার করে দেখো 8টা ইলেকট্রন করেছে, 1 2 3 4 5 6 7 8। এই হলো মিথেনের গঠন। তো আমি তোমাদের 1 নম্বর একটা ছবি দেখাচ্ছি, দেখো 1 নম্বর ছবি। 1 নম্বর ছবিটা তোমরা একটু লক্ষ্য করো, এই দেখো, এই যে 1 নম্বর ছবিটা তোমাদের বইয়ে আছে, আমি বোর্ডে যেটা এঁকেছি এটার মতোই। দেখো হাইড্রোজেন, সেখানে থাকছে ক্রস, ক্রস মানে 1টা ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেন সেটারও 1টা ক্রস মানে 2টো ইলেকট্রন। আর উপরের 2টো হলো হাইড্রোজেন পরমাণু, নিচে হলো হাইড্রোজেন অণু। অণুর মধ্যে দেখো একটা ডিপ জায়গা আছে, ঘন করা জায়গা, লেখা আছে নিচে ইলেকট্রন, ভাগীদারিত্বে যুক্ত ইলেকট্রন। এখানে দেখো প্রথম হাইড্রোজেন পরমাণুর 1টা ইলেকট্রন ঢুকেছে, আর দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর আরেকটা ইলেকট্রন ঢুকেছে, মানে H2 হয়েছে। H2 হয়ে এটা ডাবলেট কমপ্লিট করে হাইড্রোজেন অণু হয়েছে। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা এগুলি আঁকার চেষ্টা করবে। এবার লক্ষ্য করো 2 নম্বর ছবি। 2 নম্বর ছবিটা লক্ষ্য করো, 2 নাম্বার। এই দেখো, এখন আমি যে আগেরটা দেখিয়েছিলাম হাইড্রোজেনের, এখন হলো মিথেনের গঠন। তো মিথেনের বলেছিলাম CH4, বোর্ডে আমি এঁকেছিলাম। এটা হলো সরলতম হাইড্রোকার্বন। তো মাঝখানে দেখো C আছে, পিঙ্ক কালার করা জায়গাটা। তো কার্বনের ইলেকট্রনগুলিকে আমরা ব্ল্যাক ডট দিয়ে লিখেছি, ওই যে শেষ কক্ষের 4টা ইলেকট্রন সেটা। আর হাইড্রোজেনের ইলেকট্রনগুলিকে আমরা ক্রস দিয়ে লিখেছি। এবার দেখো 4টা হাইড্রোজেন 4টা সাইডে ভাগিদারিত্ব করেছে, কার সঙ্গে? কার্বনের সঙ্গে। করে তোমার কতগুলি সমযোজী বন্ধন তৈরি করেছে, কোভ্যালেন্ট বন্ড। এগুলিকে বলে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তো এই সমযোজী বন্ধনের মাধ্যমে তোমার মিথেন অণু তৈরি হয়েছে, মানে এখানে কার্বনের ইলেকট্রনের ভাগীদারিত্ব দেখানো হয়েছে। এইভাবে নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, এদেরকেও আমরা গঠন করতে পারি। এবার আমি তোমাদের অন্য জিনিস পড়াচ্ছি, দেখো, তারপর আরও ছবি দেখাবো। কার্বনের রূপভেদ, আমি আগের জায়গাটা মুছে নিচ্ছি। আগেরটা মুছে দিলাম। দেখো কার্বনের রূপভেদ, অ্যালোট্রপ।
রূপভেদ বা অ্যালোট্রপ। 1 নম্বর রূপভেদ হলো হীরক। দু নম্বর রূপভেদ গ্রাফাইট। তিন নম্বর রূপভেদ ফুলেরিন বা ফুলারিন। তোমাদের বইয়ে দেখবে এই তিনটা রূপভেদের নাম দিয়েছে কি কি, তোমার গ্রাফাইট, হীরক আর ফুলারিন। এগুলো হলো কার্বনের গুরুত্বপূর্ণ রূপভেদ। এখন আমি তোমার এগুলি সবগুলিতেই সমযোজী বন্ধন তৈরি হয়, সবগুলিতেই সমযোজী বন্ধন একটা নেটওয়ার্ক সিস্টেমের মতো হয়। কীরকম আমি দেখাচ্ছি, দেখো হীরকের ক্ষেত্রে আগেরগুলি একটু মুছে নিচ্ছি। দেখো হীরকের গঠনটা লক্ষ্য করো। দেখো একটা নেটওয়ার্ক সিস্টেম। এখানে তৈরি হচ্ছে একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক সিস্টেম। এখন এই যে গঠন হীরকের, সেখানে কার্বনের সংকরায়ন, এটা মনে রাখতে হবে। sp3 সংকরায়ন। আর বন্ধনগুলিতে বলেছিলাম সমযোজী বন্ধন। ওই যে ভাগীদারিত্ব করে যে বন্ধনগুলি হয়, ওই বন্ধনগুলি। এবং এই যে কার্বন কার্বন কতগুলি স্ট্রাকচার, সেগুলি হলো চতুস্তলাকার। এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে এই যে গঠন, এটা জালকের মতো, সেখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, খুব শক্ত। তোমাদের যদি প্রশ্ন আসে হীরক শক্ত কেন, এটা লিখতে পারবে। তোমাদের যদি প্রশ্ন করে যে হীরক তড়িৎ পরিবহন করে না কেন, সেটাও তোমরা লিখতে পারবে। কেন তড়িৎ পরিবহন করে না? যেহেতু এটাতে কোনো মুক্ত ইলেকট্রন নাই। আর শক্ত কেন? যেহেতু এখানে কোভ্যালেন্ট বন্ড, নেটওয়ার্ক বন্ড, খুব শক্ত বন্ধন সেখানে তৈরি হয়। হীরক দিয়ে তোমরা জানো কাঁচ কাটা যায়, তো অবশ্য কালো হীরক দিয়ে কাঁচ কাটা হয়। আর যেটা হোয়াইট হীরক, সাদা হীরক, চকচক করে, বর্ণহীন, সেই হীরকটা দিয়ে অর্নামেন্ট বানানো হয়। আর কালো হীরক দিয়ে কাঁচ কাটা হয়, ওয়াল কাটা হয়। সেগুলি যেহেতু শক্ত, এটা দিয়ে এগুলি কাটা যায়। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা রূপভেদ, সেটা হলো গ্রাফাইট। দেখো গ্রাফাইটের গঠন।
গ্রাফাইটের গঠন এরকম হেক্সাগনাল, চতুস্তলাকার, হেক্সাগনাল, ষড়ভুজাকার। হেক্সাগন মানে ষড়ভুজাকার, এবং কতকগুলি স্তরে স্তরে সাজানো থাকে। এরকম অসংখ্য স্তর দিয়ে সাজানো থাকে। এগুলির মধ্যে দুর্বল বন্ধন থাকে। এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। কারণ এখানে সংকরায়ন হচ্ছে sp2, আর গঠন হচ্ছে ষড়ভুজাকার। তো এখন যদি তোমাদের বলে গ্রাফাইট পিচ্ছিল কেন পিচ্ছিল? গ্রাফাইট একটার উপর দিয়ে একটা স্লাইড করতে পারে, এই স্তরটার উপর দিয়ে এরকম গড়িয়ে যেতে পারে, কারণ বন্ধন খুব দুর্বল। আর তড়িৎ পরিবহন কেন করে? কারণ মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রন থাকাতে এরা তড়িৎ পরিবহন করতে পারে। আর গ্রাফাইট তোমরা যদি পেন্সিল ইউজ করো, আমরা পড়াশোনার ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে পেন্সিল ইউজ করছি, ওই পেন্সিলের শীর্ষে গ্রাফাইট থাকে। তাহলে হীরক না দেখলেও গ্রাফাইটটাও শিওর দেখেছ। আচ্ছা, এবার আমি বলছি আধুনিকতম রূপভেদ, সেটা হলো ফুলারিন। তো ফুলারিনটা তোমার স্থপতি বাকমিনস্টার ফুলারিন, উনার নামে এটার নাম দেওয়া হয়েছে। প্রথম যে ফুলারিনটা ডিসকভার হয়েছিল সেটা হলো C60 ফুলারিন। C60 এটা স্ট্রাকচারটা হলো অনেকটা রাঘবি বলের মতো। রাঘবি বলের মতো অনেকটা এরকম গোলাকার। এটার মধ্যে এরকম নেটওয়ার্ক সিস্টেম থাকে, এরকম অসংখ্য নেটওয়ার্ক। এর প্রত্যেকটা কর্নারে কার্বন থাকছে। এইভাবে অনেকটা বলের মতো হয়ে যায়, এই জন্য এটাকে বলে রাঘবি বল। এই হলো ফুলারিনের স্ট্রাকচার। তো ফুলারিনটা কী কাজে ব্যবহৃত হয়? ফুলারিনটা ন্যানো টেকনোলজিতে ইউজ হয়, ন্যানো টেকনোলজি। তারপর ইউজ হয় তোমার HIV রোগের ট্রিটমেন্টেও ইউজ হয়। তো এগুলির বিভিন্ন ইউজ আছে, তোমাদের বইয়ে আছে, ভালো করে পড়বে। তো ওই যে বললাম বাকমিনস্টার ফুলারিন, উনি ছিলেন US একজন স্থপতি মানে যারা প্ল্যান দেয়, বড় বড় দালানের প্ল্যান দেয়। তো US একজন স্থপতি। এছাড়া এই যে কার্বনের অসংখ্য কম্পাউন্ড, তার জন্য দায়ী হলো কেটিনেশন। কেটিনেশন মানে একটার সঙ্গে একটা যুক্ত হওয়ার ক্ষমতা। এই যে সি 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 এরকম যে যুক্ত হয়, সেটাই কেটিনেশন। এবার সরলরৈখিকভাবে যুক্ত হতে পারে, আবার এরকম সাইড ওয়াইজও যুক্ত হতে পারে, নানাভাবে যুক্ত হতে পারে। সরলরৈখিক, তারপরে এরকম সাইক্লিক হতে পারে, প্রত্যেকটা কোণাতে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। তারপরে অ্যারোমেটিক হতে পারে, এটাকে আমরা বলি বেনজিন। একটু নামটা লিখে দিই।
এরকম ক্যাটেনেশনের মাধ্যমে অসংখ্য যৌগ তৈরি হতে পারে। এবার তোমাদের ইন্টারেস্টিং 3 নম্বর একটা ছবি দেখাচ্ছি। 3 নম্বর ছবিটা ফলো করো তোমরা। এই দেখো, এখানে ইথেন অণুর গঠন দেখানো হয়েছে। ইথেনের ফর্মুলা কি? C2H6, C2H6। এখানেও দেখো ভাগীদারিত্ব অ্যাপ্লাই হয়েছে ইথেনের মধ্যে। তারপর দেখো নেক্সট ছবি আরেকটা দেখাচ্ছি। দেখো নেক্সট আরেকটা ছবি, এই দেখো, এটা হলো এখন যে আমি হীরকের গঠন এঁকেছিলাম। দেখো পাশে একটা আংটি দেওয়া আছে, আংটিটার ঠিক মিডলে একটা ব্লু চকচক করছে, একটা পাথরের মতো লাগানো হচ্ছে, এটা হলো হীরক। আমরা জানি হীরকের মধ্যে আলো পড়লে নানা ধরনের বর্ণ বিচ্ছুরণ করে। তো এই যে হীরক, তার ভিতরের গঠনটা কিন্তু এইরকম। দেখেছ কত সুন্দর গঠন, টেট্রাহেড্রাল বা চতুস্তলাকার গঠন এবং খুব শক্ত বন্ধন। এই শক্ত বন্ধনের জন্যই এটা যে কোনো কাজকে কাটতে পারে, এটা খুব হার্ড। নেক্সট ছবিটা দেখো, হীরক দেখলে এবার আরেকটা দেখো। এই দেখো গ্রাফাইট। গ্রাফাইটে দেখো ওই যে বলেছিলাম হেক্সাগনাল স্ট্রাকচার। তো এখানে একটা বাচ্চা দেখো পেন্সিল দিয়ে ছবি আঁকছে। এই যে পেন্সিল দিয়ে ছবি আঁকছে সেটা তোমার গ্রাফাইট ইউজ করছে, সে দেখানো হয়েছে। এটা হলো গ্রাফাইটের ছবি, খুব সুন্দর দেখো হেক্সাগনাল, মাঝখানে ডট 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 বন্ড আছে, এটা হলো গ্রাফাইটের গঠন। নেক্সট আরেকটা দেখো ছবি, ওই যে বলেছিলাম ইউএস স্থপতি বাকম্যানস্টার ফুলেরিনেন নামে এটা করা হয়েছে, C60। এটা দেখো একদম রাঘবি বলের মতো, কিন্তু এটার ভিতরে নেটওয়ার্ক সিস্টেম, হেক্সাগনাল, পেন্টাগনাল এবং নানা রকমের নেটওয়ার্ক সিস্টেম। এটা অনেক কাজে লাগে আধুনিক সভ্যতায়। এটা এই যে ফুলেরিনটা সেটা নানা কাজে লাগে চিকিৎসা জগতে। তারপর বললাম যে ন্যানো টিউব, এরকম নানা ধরনের কাজে লাগে। তো এইভাবে আমরা তোমার নানা ধরনের কার্বন যৌগকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এগুলো হলো কার্বনের রূপভেদ। তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে দেখো, সমগণীয় সারি। দেখো সমগণীয় সারি, এই যে সমগণীয় সারি বা শ্রেণী, এটাকে বলে ইংরেজিতে হোমোলোগাস সিরিজ। মনে করো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলি গঠন আমি পাশে লিখছি। দেখো মিথেন হচ্ছে CH4, ইথেন হচ্ছে C2H6, প্রোপেন হচ্ছে C3H8, বিউটেন হচ্ছে C4H10। এইবার তুমি দুটো যৌগের মধ্যে, মৌল নয় যৌগের মধ্যে ডিফারেন্স কি দেখো, CH2-র পার্থক্য। এটা থেকে এটা মাইনাস করলেও পাবে CH2-র পার্থক্য। তো এই যে পার্থক্যগুলি আমরা দেখছি সেটা সমগণীয় সারিতে আমরা দেখতে পাই। তো সমগণীয় সারি কেন? এদের ধর্ম প্রায় এক, সমগণে পড়ছে এরা, বা সমগণীয় সারি বা শ্রেণী বলে ইংরেজিতে, যাকে আমরা বলি হোমোলোগাস সিরিজ। তো
এই যে সমগণীয় সারিতে অসংখ্য যৌগ তৈরি হচ্ছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। তো মিথেনকে আমরা জ্বালানি হিসাবে ইউজ করি, বিউটেনকে জ্বালানি হিসাবে ইউজ করি, মানে এরা হলো শক্তি উৎপাদক। তাহলে এই দেখলে তোমরা হোমোলগাস সিরিজ বা সমগণীয় সারি। এবার আমি বলছি কার্যকরীমূলক। দেখো কার্যকরীমূলক ফাংশনাল গ্রুপ, যেমন অ্যালকোহল, এটার কার্যকরীমূলক হচ্ছে OH, অ্যালডিহাইড, এটার কার্যকরীমূলক হচ্ছে CHO, কিটোন, এটার কার্যকরীমূলক হচ্ছে এটা CO, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটার কার্যকরীমূলক হচ্ছে COOH। এগুলো হলো কার্যকরীমূলক। মানে কি, এই কার্যকরীমূলক মানে হলো এরা যে যৌগে উপস্থিত থাকবে, যেমন OHটা যে যৌগে উপস্থিত থাকবে কার্বন যৌগ, সেটা আমরা বলবো অ্যালকোহল। CHOটা যে যৌগে উপস্থিত থাকবে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড। COটা যে যৌগে উপস্থিত থাকবে সেটাকে আমরা বলবো কিটোন। আর COOH যেটাতে থাকবে সেটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। এইরকম অসংখ্য কার্যকরীমূলক আছে। তো ওই যে কার্যকরীমূলকগুলি, তাদের থেকে অসংখ্য যৌগ তৈরি হচ্ছে এবং নানা ধরনের যৌগ আমরা পেতে পারি এবং তাদের ব্যবহারও নানা ধরনের। তাহলে তোমরা বুঝলে যে এই চ্যাপ্টারটা অনেক বড়। তো আজকে যতটুকু পড়িয়েছি এখান থেকে বুঝলে যে কার্বন যৌগ কত বেশি দরকার। আমরা ভাত খাচ্ছি, কাপড় বানাচ্ছি, ওষুধ বানাচ্ছি, সবই কার্বনের যৌগ। তোমরা পেন্সিল দিয়ে তোমরা ছবি আঁকছো, সেটাও কার্বনের যৌগ, গ্রাফাইট বলেছিলাম। তারপরে যারা অর্নামেন্ট ব্যবহার করছে, ডায়মন্ড, সেটাও কার্বনের যৌগ। তো তোমরা বুঝবে কি করে এগুলি সবগুলি কার্বনের যৌগ? তোমরা যদি গাছের পাতা, একটু ভাত, একটু কাপড়, তুলোর কাপড়, এগুলি নিয়ে আগুন জ্বালিয়ে দাও, দেখবে এদের থেকে আমরা পাবো কি কার্বন ডাইঅক্সাইড এবং কিছু অ্যাশ। এই কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাশ থেকে আমরা বুঝবো যে হীরক পোড়ায়, গ্রাফাইট পোড়ায়, ডায়মন্ড পোড়ায়, খাবার পোড়ায়, যাই পোড়ায়, আলটিমেটলি ঘুরে আসছে কার্বন ডাইঅক্সাইডে। তার থেকে বোঝা গেল এরা সবাই কার্বনের যৌগ। বুঝতে পেরেছ? তাহলে কার্বনের যে যৌগ আমরা সবাই ধরতে পারলাম এবং এদের গুরুত্বও বুঝতে পারলাম। এখন তোমরা এগুলি ভালো করে পড়বে, পরীক্ষায় এগুলি থাকবে। এই যে তোমার কার্বনের রূপভেদগুলি, কার্বনের যে তোমার বললাম ফাংশনাল গ্রুপগুলি, কার্যকরীমূলক, এদের সবার দরকার। সবাইকে দিয়েই আমরা চলবো এবং আমাদের প্রাত্যহিক জীবনে, ডেইলি জীবনে আমাদের কার্বন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে তোমাদের আমি বাকি জায়গাটা আলোচনা করব। তো আজকে প্রায় শেষের পথে, আমরা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। রাখছি।